হ্যালো স্টুডেন্টস, সকলকে আমি রজত স্যারের পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত। আচ্ছা, আমাদের ভিএসসির প্ল্যাটফর্মে আমি আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো, অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করেছি। এর আগে আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। এই ভারতীয় প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কত সালে স্থাপিত হয় সেইগুলো আমরা জানব, এর সদর দপ্তর কোথায় জানব, এদের কাজ কি, ফাংশন কি, এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, আজকের ক্লাসটা আমাদের রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা, পুলিশ থেকে পিএসসি, আমাদের কেন্দ্রীয় সরকারের এসএসসি, ব্যাংক, ইউপিএসসি, যে কোনো পরীক্ষার জন্য এই ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য হতে চলেছে। আচ্ছা দেখো, আচ্ছা প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো আমাদের কৃষি, ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র। আমরা বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড গবেষণা কেন্দ্র নিয়ে আমরা জানব। প্রথমে আমরা জানছি ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র। মূলত এগ্রিকালচার হয়তো দিল্লিতে হয় না, কিন্তু গবেষণার কাজকর্ম সেখানে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে বীজকে উন্নতি করা, বা আমাদের রাসায়নিক সারের ব্যবহার কমানো, বা বিভিন্ন কীটনাশক বা কোনো কীটনাশক কী উপায়ে সেটাকে কীটটাকে নাশক করা যাবে, বা বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, এইগুলোর আক্রমণ যাতে করে ফসল থেকে বাঁচানো যায়, এবং সর্বোপরি ফসলের উৎপাদন বাড়ানো, এই লক্ষ্য নিয়েই এই অর্গানাইজেশন বা এই গবেষণা কেন্দ্রটা তৈরি হয়েছে, যেটা আমাদের নতুন দিল্লিতে অবস্থিত। ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র নতুন দিল্লিতে অবস্থিত, অনেক প্রাচীন একটা অর্গানাইজেশন। আমাদের 1905 সালে এই অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, পরের অর্গানাইজেশনে চলে যাব। বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড অর্গানাইজেশন। আমাদের তামাক গবেষণা কেন্দ্র, তামাক মানি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ মানি রাজামুন্দ্রি, অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে তামাক গবেষণা কেন্দ্র আছে। ভারতীয় চিনি গবেষণা কেন্দ্র, চিনি মূলত উত্তরপ্রদেশ বেশি প্রোডাকশন হয়, আর উত্তরপ্রদেশেরই একটা শহর আমাদের কানপুর চিনি গবেষণা কেন্দ্র। আচ্ছা, এরপরে দেখো বা কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র। আলু মানে পটাটো, পটাটো মানে সিমলা চা। আলু কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশের প্রোডাকশন সব থেকে বেশি হয়, পশ্চিমবঙ্গ সেই তালিকায় আছে, কিন্তু সিমলায় উৎপন্ন হবার কারণ আমরা জানি আলু হচ্ছে মূলত শীতকালীন একটা শস্য। এবার শীতকাল, আমাদের এখানে যদি গবেষণা কেন্দ্র হয় কলকাতাতে বা উত্তরপ্রদেশে, সেখানে ম্যাক্সিমাম টাইম গরমকাল, শীতকাল 2 মাস 3 মাস, তার মানে গবেষণার কাজ ওই 2-3 মাসের মধ্যে আটকে থাকবে। আর যদি সিমলা সারা বছর ঠান্ডা সেইখানে হয়, তাহলে গবেষণার কাজ আটকাবে না, তাই গবেষণা কেন্দ্রটা ওরা সিমলাতে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, আখ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের মধ্যে তামিলনাড়ুতে আখ প্রোডাকশন সব থেকে বেশি হয়, আর সেই জন্যই গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর। আচ্ছা, ভারতীয় ধান গবেষণা কেন্দ্র, এটা কটকে অবস্থিত, যদিও আমাদের রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ প্রথম, কিন্তু গবেষণা কেন্দ্রটা কটকে অবস্থিত, পশ্চিমবঙ্গের এই পাশের রাজ্য। আচ্ছা, কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র। নারকেল মানে উপকূলবর্তী অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল মানে কেরালা, কেরালার ম্যাক্সিমাম অঞ্চলটা উপকূল, ওই জন্য কাশেরগড় কেরালাতে অবস্থিত। এরপরে দেখো পাট গবেষণা কেন্দ্র, আমাদের কলকাতা ব্যারাকপুরে অবস্থিত এই পাট গবেষণা কেন্দ্র। পাট, পাট মানেই হচ্ছে আমাদের জল প্রচুর লাগে, আর জল সেই লাগার জন্য আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন নদীমাতৃক শহর, সেই জন্য পশ্চিমবঙ্গেতে পাট চাষ বেশি হয়, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে পাট চাষ বেশি হয়, এবং গোটা বিশ্বের নিরিখে বাংলাদেশে পাট চাষ কিন্তু বেশি হয়। তার মানে এই অঞ্চলেই পাট গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গই আমাদের কলকাতাতে তৈরি হয়েছে। আচ্ছা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা আমাদের নতুন দিল্লিতে প্রতিষ্ঠা হয়েছিল, মেডিকেল সায়েন্সের সব থেকে বড় সংস্থা। এটা 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটাকেই আমরা এইমস বলে থাকি, এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই এইমসের আমাদের পশ্চিমবঙ্গতেও আছে, আমাদের কল্যাণীতে এইমসের একটা দপ্তর আছে, গোটা বিশ্বব্যাপী গোটা ভারতব্যাপী এই এইমস আছে, ভুবনেশ্বর এইমস আছে আমাদের কাছাকাছি এইমসের মধ্যে। আমাদের দিল্লি এইমস সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে টপ ক্লাস ডাক্তার, সব ক্লাস টিচার
এইখানে কিন্তু আছে। এইখানে শুধুমাত্র চিকিৎসা পরিষেবা দেওয়া হয় না, এইখানে রিসার্চ হয়, গবেষণা কেন্দ্রও কিন্তু এখানেতে কিন্তু অবস্থিত। আচ্ছা, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এটা মেডিকেল রিলেটেড বিভিন্ন কাউন্সিল, বিভিন্ন রিসার্চ হয়ে থাকে, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ওষুধ, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন রোগ বিষয়ক গবেষণা হয়ে থাকে এই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটার সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? দেখো 1911 সালে প্রতিষ্ঠা হয়েছে। পরের অর্গানাইজেশন ভারতীয় জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র। আচ্ছা, মিল্ক প্রোডাকশনে সব থেকে বেশি কিন্তু উত্তরপ্রদেশ, তার মানে ভাববে না উত্তরপ্রদেশে দুগ্ধ গবেষণা কেন্দ্র অবস্থিত হবে। আমাদের দুগ্ধ গবেষণা কেন্দ্র অবস্থিত হরিয়ানার কার্নাল শহরে অবস্থিত। আচ্ছা, 1923 সালে বেঙ্গালুরুতে এই গবেষণাগারটা অবস্থিত ছিল। পরবর্তীকালে সেটাকে হরিয়ানার কার্নালে স্থানান্তর করা হয়। 1950 সালে এটাকে স্থানান্তর করা হয়েছে। এরপরে রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি। রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি বিষয়ক বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে এই রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি ইন্দোরে অবস্থিত। এখানে পারমাণবিক শক্তি বিষয়ে আলোচনা করা হয়ে থাকে, পারমাণবিক শক্তির বিভিন্ন ইউনিট, লেজার টেকনোলজি বা পারমাণবিক বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজকর্ম করে থাকে এই রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি। আমাদের পিএসসির পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থিত রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি। আচ্ছা, এরপরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা মানে ট্রম্বেতে অবস্থিত এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ট্রম্বে মহারাষ্ট্রেতে অবস্থিত। এখানে অ্যাটমিক পারমাণবিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। দেখো আমাদের ভারতের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের পারমাণবিক কর্মসূচির জন্য অপরিহার্য একটি বহু বিষয়ক গবেষণা প্রোগ্রাম, যেটা আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা, আমাদের বিখ্যাত আমাদের পারমাণবিক হোমি জাহাঙ্গীর ভাবা, তার নাম অনুসারে নাম রাখা হয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এটা আমাদের 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 2000 বা 2002 সালে এই হোমি জাহাঙ্গীর ভাবা বা ভাবা অ্যাটমিক সেন্টার নামে পরিচিত হয়। আচ্ছা, এবারে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আমাদের মহাকাশ বিষয়ক সংস্থা। ভারতের মহাকাশ বিষয়ক প্রধান সংস্থা হচ্ছে আমাদের ইসরো। মহাকাশে বিভিন্ন উপগ্রহকে পাঠানো হয়, বিভিন্ন কমিউনিকেশনে সাহায্য করে। আমাদের মহাকাশ বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে প্রধান অঙ্গীকার রাখে হচ্ছে আমাদের ইসরো। এই ইসরো 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1969 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ইসরো। আচ্ছা, এটি INCOSP-AR, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ নামে পরিচিত ছিল, পরবর্তীকালে এটা ইসরো নামে পরিচিত হয়। এর সদর দপ্তর আমরা সকলে জানি বেঙ্গালুরুতে অবস্থিত। আচ্ছা, এবার ডিআরডিও, ডিফেন্স রিলেটেড বিভিন্ন গবেষণার কাজকর্ম বা বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হয়ে থাকে এই ডিআরডিও। এই ডিআরডিও মানি ডি মানি দিল্লি, ডিআরডিও মানি দিল্লি। আচ্ছা, প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা, প্রতিরক্ষার বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন মিসাইল, আগ্নেয়াস্ত্র তৈরি হয়ে থাকে এই ডিআরডিওতে। আচ্ছা, সামরিক প্রযুক্তি বিকাশ করে। আচ্ছা, এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা, 1958 সালে ভারতীয় সেনাবাহিনীর টেকনিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং তার সঙ্গে টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন ডিরেক্টর এবং তার সঙ্গে ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশন, এই তিনটে অর্গানাইজেশন একত্রিত হয়ে আমাদের ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছে। মূলত প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন কাজকর্ম করে থাকে, প্রতিরক্ষার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে। তার সঙ্গে ইদানিংকালে মহাকাশ বা ইসরোর সঙ্গেও কিন্তু একসঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে আমাদের ডিআরডিও। খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কোথায় এর সদর দপ্তর আছে, এর কাজ কী এবং এর ফুল ফর্ম, এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, ডিআরডিওর ফুল ফর্ম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এখানে দিয়ে দিয়েছি বলে উপরে আর দিইনি ইচ্ছা করে। আচ্ছা, এবার হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমরা ইতিহাসে পড়েছি আলেকজান্ডার কামিংহাম এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা বিভিন্ন প্রত্নতত্ত্ব বিষয়ক বিভিন্ন কাজকর্ম করে থাকে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা, যার কাজ হলো এই পুরাতত্ত্ব বিষয়ক গবেষণা করা। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে আলেকজান্ডার কামিংহামের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রাচীন ইতিহাস বা প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র নিদর্শনগুলোকে খুঁজে বার করা এবং সেইগুলোকে নিয়ে গবেষণা করা। সেই কাজ নিয়েই কিন্তু এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই অর্গানাইজেশনের থ্রু দিয়েই আমাদের সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং বিভিন্ন বৈদিক যুগের বিভিন্ন নিদর্শন, গুপ্ত যুগের বিভিন্ন নিদর্শন এই অর্গানাইজেশনের হাত ধরেই বিভিন্ন ব্যক্তিরা আবিষ্কার করেছে। রাখাল দাস গঙ্গোপাধ্যায়, দয়ারাম সাহানি এই জাতীয় ব্যক্তিত্ব কিন্তু এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হয়েই কিন্তু কাজ করে আজকে ভারতবর্ষের যে পুরনো ইতিহাস সেটাকে খুঁজে বার করেছে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার কামিংহাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সাল? 1861 সাল। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এরপরে বেশ কিছু ছোট ছোট অর্গানাইজেশন, এখানে ছোট অর্গানাইজেশন বলবো না, মানে যেটা থেকে ইনফরমেশন দেওয়ার একটুখানি কম পয়েন্ট আছে, সেই রকম কিছু অর্গানাইজেশন নিয়ে এবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আচ্ছা দেখো, আমাদের ইন্ডিয়ান হ্রদ গবেষণা কেন্দ্র। হ্রদ কিন্তু এমন নয় হ্রদ সিটি উদয়পুরকে বলা হয়। আমাদের হায়দ্রাবাদে প্রচুর হ্রদ পাওয়া যায়, কিন্তু আমি রাঁচি অনেক গেছি, কিন্তু রাঁচিতে হ্রদ সেইভাবে কিন্তু উল্লেখযোগ্য নেই, কিন্তু গবেষণা কেন্দ্রটা আছে। যাই হোক, এরপরে চামড়া গবেষণা কেন্দ্র। চামড়া মানে কানপুর, আর দক্ষিণ ভারত বললে কিন্তু চেন্নাই। এখানে চামড়ার মূল প্রসেসিংগুলো কিন্তু হয়ে থাকে। বিভিন্ন জুতো ফ্যাক্টরি এখানেতে অবস্থিত। আমাদের কলকাতার আমাদের বাটানগর, এখানে চামড়া ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা, এবারে কেন্দ্রীয় জ্বালানি গবেষণা কেন্দ্র ধানবাদ। দেখো, ধানবাদ মানে আমাদের কি বলে ঝাড়খণ্ড, আর ঝাড়খণ্ড মানে কয়লা, সেই কয়লা মানে জ্বালানি, এই জন্য ধানবাদ এত পরিমাণ কয়লা খনি আছে যে প্রতিটা একটু এগোলে আমাদের এখানে যেমন পুকুর খাল দেখতে পাওয়া যায়, ওইখানে সেরকম কয়লা খনি দেখতে পাওয়া যায়। আমাদের এখানে ধুলোর রং কীরকম? ধানবাদ গিয়েছিলাম, ধুলোর রং হচ্ছে পুরো কালো। অহংকার মানুষ ন্যাচারালি কালো হয়ে যাবে পুরো, এত ওদের কয়লা এবং কয়লার ডাস্টের জন্য। আচ্ছা, সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট। খনি, মাইনিং মানে খনি, কয়লা খুঁড়তে গেলে খনি খুঁড়তে হবে, ওই জন্য ধানবাদে অবস্থিত। আচ্ছা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। আচ্ছা, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, বিল্ডিং নিয়ে গবেষণা হয়। রুকড়ি আর এই রুরকি আইআইটি, আমরা জানি উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডের এই আইআইটি রুরকি আইআইটি, এটা আমাদের সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। আচ্ছা, এরপরে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইউরেনিয়াম মানেই হচ্ছে ঝাড়খণ্ডের এই যদুগোড়া ঝাড়খণ্ডে অবস্থিত ইউরেনিয়াম গবেষণা কেন্দ্র আছে। ইউরেনিয়ামের বিভিন্ন খনি এই যদুগোড়াতে আছে। যদুগোড়া হচ্ছে ইউরেনিয়ামের সবথেকে বড় খনি, আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত ইউরেনিয়াম। এবারে হচ্ছে আমরা ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি, যেটাকে আমরা শর্টে বলি ন্যাল। আচ্ছা, ন্যাল কি কাজ করে? এটা ভারতের শীর্ষস্থানীয় মহাকাশ গবেষণা এবং উন্নয়ন সংস্থা। এটা আগের নাম ছিল হচ্ছে NARL, যেটা ন্যাশনাল অ্যারোনটিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। মানে বিভিন্ন মানে বিমান বা মহাকাশযান এই জাতীয় বিষয় নিয়ে এই অর্গানাইজেশনটা কাজ করে থাকে। এর সদর দপ্তরও কিন্তু আমাদের ইসরোর মতো ব্যাঙ্গালুরুতে অবস্থিত। ন্যাল কিন্তু ইসরোর মতো একটা সংস্থা, মহাকাশ বিষয়ক সংস্থা। দেখো এর লোগো, দেখো বিমানের পেছনের যে ল্যাসটা, সেই ল্যাসটাকে কিন্তু এরা নেয়। আচ্ছা, এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, নাম শুনেই বুঝতে পারছো ভাইরাস বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। আচ্ছা, এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এদের সংস্থা, ভাইরাস বিষয়ক কাজ করে থাকে। অন্যতম প্রধান ইনস্টিটিউট এটা, আর এটি 1952 সালে ICMR এবং রকফেলার ফাউন্ডেশন, যেটা US-এর পৃষ্ঠপোষকতায় এটা তৈরি হয়েছিল। এটা ভাইরাসের সম্বন্ধীয় বিভিন্ন গবেষণা হয়ে থাকে। এর সদর দপ্তর আমাদের পুনে
পুনে, মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন। আচ্ছা, এরপরে দেখো, আমাদের কিছু একসঙ্গে অনেকগুলো অর্গানাইজেশনকে আমি এখানে নোট ডাউন করেছি। টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট, যেটা আহমেদাবাদে অবস্থিত, টেক্সটাইল গবেষণা কেন্দ্র। কাপড় কল আছে, কাপড় গবেষণা কেন্দ্র। আমরা জানি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে, সেই ম্যানচেস্টার, সেখানেই টেক্সটাইল গবেষণা কেন্দ্র অবস্থিত। আচ্ছা, কেন্দ্রীয় ওষুধ গবেষণা কেন্দ্র মেডিসিন, সেটা হচ্ছে লখনৌতে অবস্থিত, ড্রাগ গবেষণা কেন্দ্র, ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, কেন্দ্রীয় লবণ এবং সামুদ্রিক রাসায়নিক গবেষণা কেন্দ্র, এটা গুজরাটের ভাবনগর বলে একটা জায়গা আছে, সেখানেতে অবস্থিত। এই আমাদের লবণ মানে গুজরাট, গুজরাট মানে ভাবনগর। আচ্ছা, এরপরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, টাটা রিসার্চ সেন্টার, যেখানে টাটা মেডিকেল, যেটা আমাদের এখানে নিউ টাউনে অবস্থিত। এটার প্রধান দপ্তর কিন্তু আমাদের মুম্বাই অবস্থিত। দেখবে টাটা ক্যান্সার হসপিটাল আছে, মুম্বাই লোকে চিকিৎসা করতে যায়। আচ্ছা, এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিনোগ্রাফি, মানে সমুদ্র বিষয়ক গবেষণা করা হয়ে থাকে, আমাদের গোয়া পানাজিতে অবস্থিত। সমুদ্র, ওই জন্য গোয়া সমুদ্রের ধারে কোনো একটা জায়গা হবে, গোয়ার পানাজি, সেখানে ওশিনোগ্রাফি গবেষণা কেন্দ্র আছে। আচ্ছা, ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, হায়দ্রাবাদে অবস্থিত। জিওফিজিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে, গবেষণা করা হয়ে থাকে। আচ্ছা, এরপরের অর্গানাইজেশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। আমাদের মূলত ব্যাংকিং সেক্টরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার ব্যাংকিং বাদ দিয়েও আমাদের পরীক্ষার জন্য এটা কাজে লাগে। দেখো, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের যে ভারতবর্ষের যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে, এই ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে থাকে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এদের প্রধান দপ্তর মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত, কিন্তু এদের 4টে রিজিওনাল দপ্তর আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, মুম্বাই, এই 4টে জায়গাতে কিন্তু এদের রিজিওনাল অফিস আছে। কলকাতাতেও আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজিওনাল অফিস আছে। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী কাজ করে? না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধান ব্যাঙ্ক। কেন্দ্রীয় সরকারের যখন টাকার প্রয়োজন হয় বা কোনো ব্যাঙ্কিং সাহায্যতার প্রয়োজন হয়, তখন তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে যায়। এরা ব্যাংকার্স অফ ব্যাঙ্ক, মানে এইগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলোর ব্যাঙ্ক। মানে ব্যাঙ্কগুলো যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, কোনো হয়তো লোন শোধ করছে না কোনো মানুষ, বা আমাদের তাদের টাকার প্রয়োজন আছে, তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু হাত বাড়িয়ে দেয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করে থাকে, ইনফ্লেশনকে কন্ট্রোল করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমরা জানি রেপো রেট, রিভার্স রেপো রেট, এইগুলোকে কন্ট্রোল করে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে কোন হারে ব্যাঙ্কগুলোকে লোন দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা কি আমরা বলি হচ্ছে রেপো রেট। আমরা জানি যে 5 বছর পর রেপো রেট 0.25% কমেছে, তার মানে এখন সম্ভবত রেপো রেট 6.25, আগে যেটা ছিল 6.5%। তার মানে এই যে পুরো অর্থনীতিকে কন্ট্রোল করে থাকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক। আজকে মনে করো আমরা একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো, কত পার্সেন্ট লোনের ইন্টারেস্ট হবে, বা আমি একটা ফিক্সড ডিপোজিট করব, তার ইন্টারেস্ট রেট কত হবে, সেইগুলো সব নির্ভর করে রেপো রেটের ওপরে, এবং সেই রেপো রেটকেই কন্ট্রোল করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরোক্ষভাবে গোটা ভারতবর্ষের এই অর্থনীতিকে কন্ট্রোল করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এত বড় একটা অর্গানাইজেশন, যেটা প্রথম অবস্থায় কিন্তু একটা সরকারি অর্গানাইজেশন ছিল না। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুসারে 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখো, 1949 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয়করণ হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন স্থাপিত হয়, তখন এটা একটা নর্মাল ব্যাঙ্ক ছিল, এটাকে ন্যাশনালাইজড করা হয় কিন্তু 1949 সালে। তার মানে 1949 সালে রাষ্ট্রীয়করণের আগে পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজটা করতো আমাদের ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা আমরা এসবিআই নামে পরিচিত, আমাদের স্টেট ব্যাঙ্ক। এই স্টেট ব্যাঙ্কের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের মতো সমস্ত ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করতো, দেশের অর্থনীতিকে রেগুলেট করতো। পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্ক তিনি নিজে এই কাজটা করা শুরু করেন। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়? আমাদের মুম্বাইয়ের শহীদ ভগৎ সিং রোডেতে এর সদর দপ্তর অবস্থিত। এর 4টি জোনাল অফিস আছে, তার মধ্যে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধানকে গভর্নর বলা হয়, এবং গভর্নরকে সাহায্য করার জন্য 4 জন ডেপুটি গভর্নরকে নিযুক্ত করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বিশাল বড় একটা কমিটি, তারা বিভিন্ন এই সমস্ত অর্থনৈতিক বিষয়ক, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকে। পরবর্তীকালে ক্লাসে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে আমি দেব।
আচ্ছা, এরপরে সেবি। সেবি এটা এসবিআই নয়, এটা সেবি। আচ্ছা, সেবি কি করে? কি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতের শেয়ার বাজারকে কন্ট্রোল করে। ব্যাংককে কন্ট্রোল করে কে? ব্যাংককে কন্ট্রোল করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এদেরকে কন্ট্রোল করে কে? এদেরকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের সেবি। এই সেবি আমাদের যখন কোনো শেয়ার তুমি কিনবে, এটা ডিম্যাট অ্যাকাউন্ট করতে হয়, তখন সেই সেবির পারমিশন লাগে। সেবির পারমিশন ছাড়া তুমি কিন্তু শেয়ারের কোনো কাজকর্ম করতে পারবে না। সেই সেবি শেয়ার বাজারকে কন্ট্রোল করার জন্য উঠে এসেছে। ব্যাংকের কন্ট্রোলার যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, শেয়ার বাজারের কন্ট্রোলার কিন্তু আমাদের এই সেবি। দেখো, এটি ভারতের একটি নিয়ন্ত্রক সংস্থা, সিকিউরিটিজ অ্যান্ড পণ্য বাজারকে নিয়ন্ত্রণ করে। সিকিউরিটি মানেই হচ্ছে শেয়ার বাজার। আচ্ছা, কত সালে প্রতিষ্ঠা হয়? 1988 সালে ভারত সরকার কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর মুম্বাই। একটা জিনিস মাথায় রাখবে, টাকা পয়সা রিলেটেড সব জিনিসের সদর দপ্তর মুম্বাই। আমাদের আরবিআই, সেবি, সব সদর দপ্তর মুম্বাই। আচ্ছা, এরপরে দেখো নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, নাবার্ডে ফুল ফর্ম দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। এনএ মানে হচ্ছে ন্যাশনাল, বি ফর ব্যাংক, এ ফর এগ্রিকালচারাল, আর ফর রুরাল, ডি ফর ডেভেলপমেন্ট। এনএ দিয়ে ন্যাশনাল, এটা মাথায় রাখবে, তা না হলেই ভুল হয়ে যাবে কিন্তু। আচ্ছা, রুরাল ডেভেলপমেন্ট এটি ভারতের একটি আর্থিক প্রতিষ্ঠান বা গ্রামীণ উন্নয়ন এবং টেকসই কৃষিকে উন্নতি করে। মূলত এগ্রিকালচার বা কৃষিকে উন্নত করার জন্য, কৃষিজ লোন দেওয়ার জন্য এই অর্গানাইজেশনটাকে প্রতিষ্ঠা করা হয়। কৃষিজ বিভিন্ন কাজ বা কৃষিজ টাকা, লোন এই জাতীয় দেওয়ার জন্য এইগুলোকে করা হয়। আচ্ছা, আমাদের আরবিআই এর কৃষি ঋণ কার্যাবলী এবং কৃষি পুনরঅর্থায়ন উন্নয়ন কর্পোরেশন এর অর্থায়নে আমাদের এটি প্রতিষ্ঠা হয়েছিল। মানে আগে এর নাম ছিল এআরডিসি। এই দেখো এআরডিসি, এআরডিসি, এই এআরডিসি এগ্রিকালচারাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এআরডিসি। এই সংস্থাটাই পরবর্তীকালে নাবার্ড নামে পরিচিত হয়। নাবার্ডের উদ্দেশ্য কি? নাবার্ডের কাজ হচ্ছে কৃষিজ লোন দেয়া, এগ্রিকালচার রিলেটেড কাজ করা। কৃষিজ শুধুমাত্র নয়, কৃষি, পশুপালন, হস্তশিল্প, মানে রুরাল ডেভেলপমেন্টের কাজে হাত দেওয়াই কিন্তু এই নাবার্ডের প্রধান কাজ। তার মানে আমরা দেখবে, আমরা যখন ব্যাংকে লোন নিতে যাই তখন দেখবে এমনি নর্মাল লোন যদি 10% হয়, দেখবে কৃষি লোন দেখবে 4%, 6% রেটে পাওয়া যায়। তার মানে ওই 4%, 6% যে 4%, 6% যে দামটা কম হয় নর্মাল রেটের থেকে, সেই টাকাটা কে দেয়? ব্যাংক দেয় না, দেয় হচ্ছে আমাদের নাবার্ড দেয়। এই নাবার্ডের কোনো শাখা নেই কিন্তু নাবার্ডের হয়ে কাজ করে কে? না, আমাদের ব্যাংক। তার মানে কৃষিজ লোন আমি নাবার্ড থ্রু দিয়ে পাবো, কিন্তু পাবো ব্যাংকের থেকে। তার মানে ব্যাংক, নাবার্ড একসঙ্গে যৌথভাবে এই সমস্ত কৃষিজ লোন বা এই জাতীয় উন্নয়নমূলক কাজেতে সাহায্য করে। এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। আচ্ছা, এরপরে আর বেশ কিছু ইনফরমেশন দেখো। জাতীয় পরিবেশ প্রকৌশল গবেষণা কেন্দ্র, পরিবেশ রিলেটেড গবেষণা কেন্দ্র নাগপুর। নাগপুর মানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ মানে জঙ্গল, জঙ্গল মানে পরিবেশ। কেন্দ্রীয় ইলেকট্রাকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, ইলেকট্রাকেমিক্যাল নিয়ে কাজ করে, করাইগুডি, তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি, গুলমার্গ। অল্টিটিউড মানে উচ্চতা, উচ্চতা বেশি কোথায়? গুলমার্গের উচ্চতা বেশি, এখানেতে রিসার্চ ইনস্টিটিউট আছে। আচ্ছা, কেন্দ্রীয় উদ্ভিদ গবেষণা কেন্দ্র লখনৌতে অবস্থিত। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল টক্সিকোলজি রিসার্চ ইনস্টিটিউট, টক্সিক মানে বিষ, বিষ নিয়ে আলোচনা করে হচ্ছে আমাদের এই লখনৌতে অবস্থিত। লখনৌ মানে বিষ। আচ্ছা, এবারে ভারত বায়োটেক যেটা হায়দ্রাবাদে অবস্থিত, আর সিরাম ইনস্টিটিউট এটা পুনেতে অবস্থিত। আমরা জানি, আমরা যে করোনার সময় বিভিন্ন যে ভ্যাকসিন যে আমাদের বাজারে এসেছিল, সেই ভ্যাকসিনগুলো আমাদের ভারতবর্ষের আচ্ছা, আমাদের ভ্যাকসিন যে করোনার সময় যে বাজারে এসেছিল, দেখবে ভারত বায়োটেক একটা ভ্যাকসিন বার করেছিল যার নাম কোভ্যাক্সিন। আর আমাদের সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নামে ভ্যাকসিন বার করে। তার মানে কোভিশিল্ড, ভারত বায়োটেক, এই সমস্ত ভ্যাকসিনের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এই ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। করোনার সময় এই কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর এসেছে যে ভারত বায়োটেকের ভ্যাকসিনের নাম কি, বা আমাদের সিরাম ইনস্টিটিউট কোন ভ্যাকসিনটা লঞ্চ করে। আচ্ছা, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার,
এটা একটা মহাকাশ বন্দর। আমাদের মহাকাশ সংস্থা ইসরোর মহাকাশ যান কোথা থেকে ছোড়া হয় হচ্ছে আমাদের সমুদ্র উপকূলের বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে প্রধান জায়গা হচ্ছে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা আমাদের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা দ্বীপেতে অবস্থিত। দেখো, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, সতীশ ধাওয়ানের দন্তস্ব, শ্রীহরিকোটার দন্তস্ব মাথায় রাখবে। আচ্ছা, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা ভারতের প্রধান মহাকাশ বন্দর। এখান থেকেই দেখবে বিভিন্ন চন্দ্রযান ও মুক্তসুখ বড় বড় মহাকাশযান এখান থেকে ছোড়া হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো, আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা এটা পরিচালিত হয়। ইসরো এই গবেষণা কেন্দ্রটাকে কন্ট্রোল করে থাকে, ইসরোরই তো একটা দপ্তর। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠা হয়? 1971 সালে প্রতিষ্ঠা হয় শ্রীহরিকোটা স্পেস সেন্টার। দেখো আমাদের কত সুন্দর একটা ছবি। আচ্ছা, এরপরে বেশ কিছু আরও ইনফরমেশন। আমাদের বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ওটা একটা স্পেস সেন্টার, ভারতের প্রধান মহাকাশ বন্দর। এটা অন্যতম স্পেস সেন্টার। এখানে ছোটোখাটো বিভিন্ন স্পেস রিলেটেড কাজকর্ম করে থাকে। এটা তিরুবনন্তপুরম, কেরালাতে অবস্থিত। সমুদ্রের ধার ছাড়া মহাকাশযান ছোড়া যাবে না, কারণ মহাকাশযান কোনো কারণে যদি ফল হয় তাহলে সেটা যাতে সমুদ্রে পড়ে, সেই জন্য সমুদ্রের উপকূল অঞ্চলে এই কাজগুলো করা হয়ে থাকে। আচ্ছা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি নিয়ে কাজ করে, আমাদের কলকাতাতে সদর দপ্তর। গ্লাস এবং সিরামিক, যে কাঁচের গ্লাস, সেগুলোকে নিয়ে কাজ করে থাকে কলকাতা। আচ্ছা, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আমাদের দুর্গাপুর, পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের জিনিসগুলো পশ্চিমবঙ্গের পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র মহীশূরে অবস্থিত। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এটা রুরকিতে অবস্থিত। বিল্ডিং বিষয়ক গবেষণা করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো বর্তমানে এমএসএমইর আন্ডারে, মিডিয়াম স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, দেখবে আমাদের বাজেটে এমএসএমই নিয়ে বিভিন্ন রকম আলোচনা করা হয়ে থাকে, বিভিন্ন আলোকপাত করা হয়ে থাকে। সেই এমএসএমই নিয়ে কাজ করে থাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এই স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এরা স্মল স্কেল বা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি বিষয়ক কাজ করে থাকে। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1990 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সদর দপ্তর হচ্ছে লখনৌতে। আর এর কাজ হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগগুলোকে প্রমোট করা। হস্তশিল্প, ছোট ছোট শিল্প, সেইগুলোকে স্মল স্কেল ইন্ডাস্ট্রির আওতায় ফেলা হয়। আচ্ছা, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, আমাদের ভারতের ক্রিকেটের সবথেকে বড় সংস্থা। এটা 1928 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর সদর দপ্তর আমাদের মুম্বাইতে অবস্থিত। আচ্ছা, এবারে দেখো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই যে বিভিন্ন বিভিন্ন উপাদান, বিভিন্ন পদার্থ বিভিন্ন জায়গা থেকে তোলা হয়, সঞ্চয় করা হয়, কালেকশন করা হয়, সেই কাজগুলো করে থাকে আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা ভারতের প্রধান ভূতাত্ত্বিক সংস্থা, খনিজ সংস্থা। আমাদের বরানগরে এর সদর দপ্তর আছে। এটা কলকাতাতে অবস্থিত, কলকাতার বরানগরে। আচ্ছা, দেশের ডানলপের পাশে দেশের কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান করা এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ। এটা দেখো, আমাদের স্বাধীনতার অনেক পূর্বে 1851 সালে এটা কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের একটা হচ্ছে 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা খোঁড়াখুড়ি করে, মানে খনিজ নয়, বিভিন্ন পুরাতাত্ত্বিক জিনিসগুলোকে আবিষ্কার করে। 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা 1851 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও খোঁড়াখুড়ি, তবে এটা কোনো পুরাতাত্ত্বিক জিনিস না, এটা খনিজ সন্ধানের জন্য এই খোঁড়াখুড়ি। আচ্ছা, এরপরে দেখো, আমাদের ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, IRDA। আমরা ব্যাংকের প্রধান আরবিআই, আমরা মিউচুয়াল ফান্ড বা আমাদের শেয়ার বাজারের প্রধান সেবি। এবারে আমরা জানবো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের যে আছে, LIC বা অন্যান্য যে টাটা AIG ও মুক্তসুখ, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি যে আছে, তাদেরকে রেগুলেট করার সংস্থা হচ্ছে
এই আইআরডিএ। যারা এলআইসির এজেন্ট হয়, আইআরডিএ একটা পরীক্ষা নেয়, এই পরীক্ষা কোয়ালিফাই করলে তবে তাকে এই আইআরডিএ সার্টিফিকেট দেবে, তবে তাকে এলআইসির এজেন্ট করা যাবে, বা যে কোনো সংস্থার এজেন্ট হতে গেলে এই আইআরডিএ সার্টিফিকেট প্রয়োজন আছে। 1999 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর একটা ব্যতিক্রমী জায়গা হায়দ্রাবাদে অবস্থিত। মূলত মুম্বাই দিল্লিতে অবস্থিত হয়, এটা হায়দ্রাবাদে অবস্থিত। ভারতীয় বীমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসন এবং সংবিধিবদ্ধ সংস্থা, আমাদের সংবিধানে উল্লেখ আছে, এবং ভারতের বীমা এবং পুনর্বীমা শিল্প নিয়ন্ত্রণ করা এদের প্রধান কাজ। তার মানে আমরা তিনটে রেগুলেটরি অথরিটিকে জানলাম, একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটা শেয়ার বাজার সেবি, আর একটা হচ্ছে আমাদের এলআইসি বা ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, যারা আমাদের লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমাকে কন্ট্রোল করে থাকে। এর পরের অর্গানাইজেশন আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসি। এলআইসিকে না বললে নয়, পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছে। এলআইসি আমাদের জীবন বিমা কর্পোরেশন, আমাদের এই জীবন বিমা করে থাকে। এই প্রতিষ্ঠানটা 1956 সালের প্রতিষ্ঠান। এটা এদের সম্পত্তি, ভারত সরকারের একটা বিশাল পরিমাণ একটা সম্পত্তি এদের আছে। মানে এই যে এত আমাদের ভারত সরকারের যে ব্যাংকিং যে বিভিন্ন সেক্টর যেগুলো আছে, এসবিআই বা বিভিন্ন ব্যাংকিং সেক্টর, তার মধ্যে সবথেকে বেশি প্রপার্টি কিন্তু আছে আমাদের এলআইসি। কারণ এলআইসি প্রতিটা বাড়ির একটা করে এলআইসি কিন্তু মিনিমাম টাকাটা কিন্তু ভারত সরকার বা আমাদের এলআইসি ডিপার্টমেন্টের কাছে আছে। এর সদর দপ্তর আমাদের মুম্বাইতে অবস্থিত। আচ্ছা, আজকে এখানে ক্লাস শেষ করলাম। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। এই ইন্ডিয়ান অর্গানাইজেশনটা কিন্তু আমাদের চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন। ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দুটো ক্লাস থেকে দুটো কোশ্চেন কিন্তু নর্মালি পরীক্ষায় কমন আসে। আমাদের ডব্লিউবিসিএসে এইখান থেকে প্রায় 4টে কোশ্চেন কিন্তু আসবে। প্রিলিমসে, মেন্সে সংখ্যাটা আরও বেশি হবে। এখানেই ক্লাস শেষ করলাম। টাটা, বাই বাই।